এসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি নিতান্তই সৌজন্য সাক্ষাতে গিয়ে যে চরম অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন তা সমগ্র দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তাকে আক্ষরিক অর্থেই একটি ক্ষুব্ধ মব বা উন্মত্ত জনতা দ্বারা ঘিরে ফেলা হয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর এবং ভীতিকর ব্যাপার হলো এই মবের পেছনে যারা ইন্ধন জুগিয়েছেন বা সরাসরি অংশগ্রহণ করেছেন তারা বাইরের কেউ নন, বরং তারা হলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল এবং ছাত্র দলের স্থানীয় পর্যায়ের অতি উৎসাহী নেতাকর্মীরা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালে নতুন এই বাংলাদেশের রাজনীতির মাঠে আজ এমন একটি নজিরবিহীন ঘটনা ঘটল যা শুধু চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়ঙ্কর এবং হতাশাজনক চিত্র আমাদের চোখের সামনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরল। এখন স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জেগেছে যে কেন হঠাৎ করে তরুণ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে এভাবে দিনের আলোতে প্রকাশ্যে ঘিরে ধরা হলো? কেন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব তৈরি করে তার উপর মানসিক এবং প্রায় শারীরিক হামলা চালানোর চেষ্টা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যি আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রচিত হওয়া এক ভয়ঙ্কর, নোংরা এবং সুদূর প্রসারী রাজনৈতিক খেলা? পুরো ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। হাসনাত আবদুল্লাহ যখন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে এবং বলা যায় প্রায় জাদুকরী কায়দায় প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ এবং স্লোগান শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক এবং আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী এই যুবকরা একজন নির্বাচিত সংসদ সদস্য এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সেখানে আসার বিষয়ে প্রকাশ্যে এবং অত্যন্ত ঔদ্ধত্যের সাথে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয় যে হাসনাত আবদুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরাও এই আকস্মিক উত্তেজনায় হতবাক হয়ে যান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এই আকস্মিক বিক্ষোভ প্রদর্শন করা হলো এবং কেনই বা এই পরিকল্পিত মব তৈরি করা হলো? বিএনপি স্থানীয় নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে প্রকাশ্যে অভিযোগ করেছেন যে বিগত স্বৈরাচারী সরকারের আমলের সাবেক মেয়রের সাথে গোপন কোনো রাজনৈতিক আঁতাত করতে এবং অবৈধ টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই নাকি হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন। কিন্তু রাজনীতির ভেতরের গভীর সমীকরণ এবং কূটচাল যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে এই অভিযোগের ভিত্তি একেবারেই নড়বড়ে এবং আসল ঘটনা এটি মোটেও নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আবদুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং একই সাথে অত্যন্ত লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসছে তা হলো স্বৈরাচারের দোসর হিসেবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না। কারণ রাজনীতিতে দোসর তথ্য এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, বরং বৃহত্তর চট্টগ্রামের রাজনীতিতে বিএনপির আসল এবং একমাত্র ভয় হল আগামী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি এবং তাদের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির সমর্থন নিয়ে তাদের প্রার্থী হিসেবে মাঠে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি এবং রাজনৈতিক অবস্থান মুহূর্তের মধ্যেই নড়ে যাবে। মূলত এই গভীর রাজনৈতিক আতঙ্ক এবং ক্ষমতা হারানোর ভয় থেকেই আজকে তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অত্যন্ত পরিকল্পিতভাবে আটকানো হয়েছে এবং তাকে প্রকাশ্যে হেনস্থা করার এক জঘন্য চেষ্টা করা হয়েছে। এটি হলো নিজেদের মুখ্য উদ্দেশ্যকে অত্যন্ত সুকৌশলে গোপন রেখে একটি গৌণ উদ্দেশ্যকে সবার সামনে হাইলাইট করে মহানগর বিএনপির এক সুকৌশলী এবং নোংরা নির্বাচনী চাল। বিষয়টি একটু ঠান্ডা মাথায় এবং লজিক দিয়ে চিন্তা করলেই সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যিই স্বৈরাচারের দোসর হিসেবে ট্রিট করত এবং তাকে রাজনৈতিকভাবে বর্জন করত, তাহলে গত 2 মাস ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও এবং বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে প্রবল প্রতাপে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন একটি মামলাতেও গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের পরীক্ষিত দোসরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে গত 12ই ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত এক বিশাল জনসভায় মঞ্জুর আলম কিভাবে উপস্থিত হলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিভাবে বক্তৃতা দিলেন? একজন চিহ্নিত স্বৈরাচারের দোসর কি কোনোভাবেই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির স্টেজে উঠে তাদের মাইকে কথা বলার সাহস পেতে পারে?
শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমই নিজ উদ্যোগে অত্যন্ত বড় পরিসরে দোয়ার আয়োজন করেছিলেন এবং সেই অনুষ্ঠানে বিএনপির অনেক শীর্ষ এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। তখন তো চট্টগ্রামের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ সবাই ধরে নিয়েছিল যে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হচ্ছেন বা অলরেডি ভেতরে ভেতরে হয়ে গেছেন। তাহলে আজ হঠাৎ করে যখন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার বাসায় সৌজন্য সাক্ষাতে গেলেন, তখন রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে তিনি আবার কিভাবে আওয়ামী লীগের দোসর হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এর পেছনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ধারক কারণ স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রথমত, মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঠে অত্যন্ত পরিচিত, পরীক্ষিত এবং ব্যাপক জনপ্রিয় একটি নাম। 2009 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরপর তিনি বিএনপিতে যোগ দিয়ে সরাসরি নির্বাচন করে বিপুল ভোটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে তার মেয়াদকালে তিনি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছিলেন, যার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এরপর কিছুকাল তিনি প্রত্যক্ষ রাজনীতিতে অবসরে গিয়ে আবার আওয়ামী লীগে ফিরলেও বড় কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজম বা বিতর্কিত কর্মকাণ্ড তিনি কখনোই করেননি। বরং বিগত কয়েকটি জাতীয় এবং স্থানীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষেই পরোক্ষভাবে কাজ করেছেন এবং তাদের আর্থিক এবং নৈতিক সমর্থন জুগিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে। সাধারণ মানুষের কাছে তার যেমন একটা বিশাল ব্যক্তিগত গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোর কাছেও তার একটা আলাদা দাম রয়েছে। দ্বিতীয়ত, তিনি চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মোস্তফা হাকিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ তিনি আর্থিকভাবে অত্যন্ত প্রভাবশালী এবং শক্ত সামর্থ্যবান একজন ব্যক্তি। তৃতীয় বিশ্বের রাজনীতিতে ব্যক্তিগত জনপ্রিয়তা এবং অঢেল অর্থের যে শক্তিশালী কম্বিনেশন, তা যে কোনো রাজনৈতিক দলের জন্যই বিশাল এক সম্পদ হিসেবে বিবেচিত হয়। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্পূর্ণ ক্লিন ইমেজের এবং একই সাথে আর্থিকভাবে শক্তিশালী এমন একজন প্রার্থী দিতে, যিনি বর্তমান মেয়রের সাথে সমান তালে পাল্লা দিতে পারবেন। আর ঠিক এই জায়গাতেই বিএনপি ভয় পাচ্ছে যে মঞ্জুর আলম যদি কোনোভাবে এনসিপির ছাতায় চলে যান এবং তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেন, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত কোনোভাবেই আর পুনরায় মেয়র নির্বাচিত হতে পারবেন না। চট্টগ্রামের সাধারণ মানুষ এবং অনেক নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা প্রকাশ্যে বলাবলি করছেন যে ডাক্তার শাহাদাত একসময় আইনি মারপ্যাচ এবং এক প্রকার চুরি করেই মেয়র পদে বসেছিলেন, আর এখন আগামী নির্বাচনেও তিনি জনগণের ভোটের তোয়াক্কা না করে সেই একই কায়দায় ক্ষমতা কুক্ষিগত করার প্রস্তুতি নিচ্ছেন। আর আজকের এই আকস্মিক মব তৈরি করে হাসনাত আবদুল্লাহকে হেনস্থা করার ঘটনাটি মূলত সেই আসন্ন নির্বাচনী চুরিরই একটি পূর্ব প্রস্তুতি এবং বিরোধী শিবিরকে ভয় দেখানোর একটি নগ্ন প্রয়াস মাত্র। আগামী কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলে হয়তো আমরা দেখতে পাব মঞ্জুর আলমকে হঠাৎ করে কোনো পুরনো বা সম্পূর্ণ গায়েবী মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে, অথবা তাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অন্য কোনোভাবে চরম মানসিক ও রাজনৈতিক চাপে ফেলা হয়েছে, যাতে তিনি কোনোভাবেই আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়ানোর সাহস না পান। তবে এই পুরো রাজনৈতিক ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সাধারণ মানুষের জন্য চরম অ্যালার্মিং যে বিষয়টি নতুন করে সামনে এসেছে, তা হল দেশের বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে প্রায় 2 মাস হতে চলল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দায়িত্ব দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, এই 2 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি তো হয়নি, বরং তা আগের চেয়ে পদে পদে আরও বেশি নাজুক, অস্থিতিশীল এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশ জুড়ে মব জাস্টিস বা গণপিটুনির এক ভয়ঙ্কর এবং আদিম সংস্কৃতি শুরু হয়েছে, যেখানে দেশের প্রচলিত আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের চোখের সামনেই গত সপ্তাহে কুষ্টিয়াতে অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব তৈরি করে একজন পীরকে অত্যন্ত নির্মম এবং পৈশাচিকভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। গত কয়েকদিনের বিভিন্ন জাতীয় দৈনিক এবং নিউজ রিপোর্ট ঘাটলে দেখা যায়, বর্তমান ক্ষমতাসীন দলের এই মাত্র 2 মাসের শাসনামলে অলরেডি 20 জনের বেশি নিরীহ এবং সাধারণ মানুষ এই মব বা উন্মত্ত জনতার অন্ধ আক্রোশের শিকারে পরিণত হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এই রাজনৈতিক এবং অরাজনৈতিক মবের হামলায় গত 2 মাসে কত শত মানুষ যে গুরুতর আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার কোনো সঠিক পরিসংখ্যান বা ইয়ত্তা নেই।
আর আজ খোদ একজন রানিং সংসদ সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার ও তরুণ আইকন হাসনাত আবদুল্লাকে খোদ চট্টগ্রামের বুকে দিনে দুপুরে মব করে ঘিরে ফেলা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উপক্রম করা হয়েছে। দেশের সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে ভুগছে। তারা একে অপরের কাছে প্রশ্ন করছে যে দেশে খোদ একজন নির্বাচিত এমপির ন্যূনতম নিরাপত্তা নেই, সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে। আজকের চট্টগ্রামের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে বর্তমান ক্ষমতাসীন দল মুখে বারবার গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বললেও ভেতরে ভেতরে তারা এখনও সেই পুরনো আধিপত্যবাদ, পেশিশক্তির রাজনীতি এবং বিরোধীদের দমনপীড়নের নীতিতেই গভীরভাবে বিশ্বাস করে। তারা কোনোভাবেই চায় না দেশে তাদের সমকক্ষ কোনো শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক বা তরুণরা রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠুক। তারা এনসিপি এবং তরুণ প্রজন্মের এই অভাবনীয় উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে এবং তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছে। একই সাথে তারা জামায়াতে ইসলামের মতো সুসংগঠিত দলের উত্থানকেও চরমভাবে ভয় পাচ্ছে। কিন্তু বর্তমান শাসক গোষ্ঠী এবং তাদের নীতি নির্ধারকদের খুব ভালোভাবে মনে রাখা উচিত যে ২০২৬ সালের এই বাংলাদেশ আর আগের সেই পুরনো বাংলাদেশ নয়। এটি হলো ২৪ জুলাই বিপ্লবের রক্তস্নাত নতুন বাংলাদেশ। এই দেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ মাত্র ২ বছর আগেই একবার বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে লড়াই করে এক ভয়াবহ স্বৈরাচারকে দেশ থেকে চিরতরে তাড়িয়েছে। তারা অনেক আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেখানে তারা নতুন করে আর কাউকেই স্বৈরাচার হতে দেবে না এবং কোনো ধরনের ফ্যাসিবাদকে মেনে নেবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমরা যে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, সেই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কী? মঞ্জুর আলমকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের আজকের এই হঠাৎ ক্ষোভ কি সত্যিই কোনো আদর্শিক অবস্থান থেকে, নাকি এটি সির্ফ আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি যে কোনো মূল্যে টিকিয়ে রাখার এক সুপরিকল্পিত এবং নোংরা রাজনৈতিক চাল? দেশের বর্তমান এই ভয়াবহ এবং উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই মব জাস্টিসের মহামারী নিয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে কি ভাবছেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে পরবর্তী সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।